তিনজনের মলিকুলার অ্যাট্রাকশনটা খুবই কম বেশি আছে, সেটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এইটা থেকে আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারলাম, যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম বেশি থাকে, এতে কি ডিফাইন হয় যে একটা মলিকুলের মধ্যে কতটা ডিস্টেন্স আছে। যদি আমি বলি যে যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তাহলে সেই দুটো মলিকুল কাছাকাছি আছে, তো ইন্টারমলিকুলার ডিস্টেন্স, ইন্টারমলিকুলার স্পেস, তাহলে আমার সলিডের মধ্যে সব থেকে কম হবে। রেজাল্ট ধরো, তোমাদের রেজাল্ট যেটা গিভেন দেয়া আছে ধরো 2, রেজাল্ট তোমার 2 আছে। এবার তুমি এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট করেও যেটা তোমার অবজার্ভ ভ্যালু যেটা তোমার ধরো 1.9 এলো, তার মানে এটা তো 2 আছে, তোমার যে এটা গিভেন ভ্যালু, এটা বইতে দেওয়া আছে, আর এটা ধরো 1.9 এসেছে যেটা তুমি বার করেছো। বাট দুটো ভ্যালু কি একই? তোমরা বলবে 0.1 দিয়ে তো পার্থক্য স্যার, বাট না, একদম অ্যাকুরেট হতে হবে, মানে এখানে 2 দেওয়া আছে তো এইখানে 2 আসতে হবে, তবে যে আমরা বলবো যে ইয়েস দিস ইজ অ্যাকুরেসি 100%। চ্যাপ্টার শুরু করবো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এটা হচ্ছে ক্লাস 11 এর চ্যাপ্টার 1, একদম প্রথম থেকে স্টার্টিং করছে আমরা এই ভিডিও থেকে। চলো, তো ক্লাস 11 এর শুরুতেই আমরা পড়ে রাখি যে কেমিস্ট্রি আমরা পড়ি কেন, যে কেমিস্ট্রি এমন একটা ব্রাঞ্চ যেটা আমরা কি নিয়ে কথা বলি, যে কেমিক্যাল যে চেঞ্জেস গুলো আছে সেই চেঞ্জেস গুলোকে নিয়ে আমরা কথা বলি। মানে ধরো কোনো একটা মেডিসিন করছো, সেই মেডিসিনটাকে তোমাদের বডিতে কি কি বায়োলজিক্যাল চেঞ্জ হচ্ছে, তো বায়োলজিক্যাল চেঞ্জটা কেন হচ্ছে, তোমার কেমিক্যাল চেঞ্জের জন্য বায়োলজিক্যাল চেঞ্জ হচ্ছে। মানে আলটিমেটলি কেমিস্ট্রি কার কথা বলছে, যে কেমিক্যাল চেঞ্জেস এর কথাটা বলছে। তাহলে দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য কেমিক্যাল চেঞ্জেস বা নোটিসেস উইথ বাই দ্য কেমিক্যাল চেঞ্জেস অ্যাপ্রোপ্রিয়েশনস, সেইগুলোকে আমরা বলি কেমিস্ট্রি। ঠিক আছে, এবার আমরা কেমিস্ট্রিতে আজকে যেটা পুরো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। বেসিক্যালি এতে কি আছে, তোমরা যে ক্লাস ছোটবেলা থেকে 7, 8, 9, 10 এই 4টে ক্লাসে তোমরা যা যা পড়েছো, একদম বেসিক ডেসক্রিপশন তোমাদের এই প্রথম চ্যাপ্টারে ক্লাস 11 এ আছে। মানে এটাই তোমাদের বেস, এখান থেকেই তোমাদের স্টার্ট হবে। চলো আমরা একদম বেস থেকে স্টার্ট করি। তো একদম প্রথমেই বলে দিই যে আমাদের পৃথিবীতে স্টেটস অফ ম্যাটার প্রথমেই স্টার্ট হচ্ছে। তো আমাদের স্টেটস অফ ম্যাটার কি কি আছে, একটা ম্যাটারে কটা স্টেটস আছে, তো আমরা জেনারেলি কি কি বলি, যে একটা ম্যাটারে স্যার 3টে স্টেট, একটা হচ্ছে আমাদের সলিড, একটা হচ্ছে আমাদের লিকুইড, আর একটা হচ্ছে আমাদের গ্যাস। সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে হচ্ছে আমাদের 3টে স্টেটস অফ ম্যাটার, যেটা আমরা ছোটবেলা থেকে জানি। আচ্ছা, এবার এদের মধ্যে কি কি ডিফারেন্স আছে, সলিডের মধ্যে যদি বলো, লিকুইডের মধ্যে যদি, গ্যাসের মধ্যে। দেখো, আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নিও। আচ্ছা, সলিডটা একটু শক্ত শক্ত দেখতে হয় না? তো আলটিমেটলি যদি আমি ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ দিয়ে ধরতে যাই, কি কি বুঝবো? যদি আমি বলি যে সলিডে যে অ্যাটমস গুলো আছে, একটা অ্যাটমস আর একটা অ্যাটমস এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুব বেশি আছে, ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভুলতে হবে না নিশ্চয়ই। তোমরা কি বলবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকুলস অফ এ সলিড ইজ ভেরি ভেরি স্ট্রং। দ্যাট ইজ ওয়াই ইটস ডিফাইন অ্যাজ আ ডেফিনাইট শেপ, একটা ডেফিনাইট শেপ থাকে সলিড, ঠিক আছে, তার জন্য। আর যদি আমি লিকুইডে বলি, হ্যাঁ, তো মোটামুটি অ্যাট্রাকশন তো থাকে, বাট অতটা অ্যাট্রাকশন থাকে না, একটু কম থাকে, সলিডের রেসপেক্টিভলি একটু কম থাকে। আর গ্যাসে তো একজন এখানে তো একজন সেখানে, কোনো কোনো জায়গায় কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তার মানে সলিডে হচ্ছে না, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, এইখানে থাকে বাট একটু কম, এইখানে তো একদমই কম, ঠিক। তার জন্য এদের একটা ডেফিনাইট শেপ আছে। এদের ডেফিনাইট শেপ আছে বলবো না, তুমি গ্লাসে রাখলে লিকুইড গ্লাসের মতন দেখতে লাগবে, তুমি কড়াতে রাখলে কড়াতের মতন দেখতে লাগবে, বোতলে রাখলে বোতলের মতন দেখতে লাগবে, কোনো ঠিক নেই। তুমি একটা গ্যাসকে বোতলের মধ্যে বন্ধ করে রাখতে পারবে, তুমি বোতলের ছিপিটা খুলে গ্যাস ঢালবে, গ্যাস তো উপরে চলে যাবে। তাই জন্য এদের কোনো ডেফিনাইট শেপই নাই। এরা একটা অ্যাটম আর একটা অ্যাটমকে চেনেই না, মানে একটা অ্যাটম এখানে আর একটা অ্যাটম সেখানে, আমি তোকে চিনি না, তুই আমাকে চিনিস না, গ্যাসের তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো তিনজনের মলিকুলার অ্যাট্রাকশনটা খুবই কম বেশি আছে, সেটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এইটা থেকে আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারলাম, যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম বেশি থাকে, এতে কি ডিফাইন হয়, যে একটা মলিকুলের মধ্যে কতটা ডিস্টেন্স আছে। যদি আমি বলি যে যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তাহলে সেই দুটো মলিকুল কাছাকাছি আছে, তো ইন্টারমলিকুলার ডিস্টেন্স, ইন্টারমলিকুলার স্পেস, তাহলে আমার সলিডের মধ্যে সব থেকে কম হবে। যাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি তাদের মধ্যে স্পেসটা কম, যাদের মধ্যে অ্যাট্রাকশন কম তাদের মধ্যে স্পেস বেশি। তাহলে যদি স্পেসের কথা আছে, তাহলে সলিডের সব থেকে কম স্পেস, তারপর লিকুইডে, তারপর গ্যাসে, ইন্টারমলিকুলার স্পেস। আর যদি বলি আমাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তাহলে সলিডের সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাস। মোটামুটি বেসিক ডেসক্রিপশন এটা। হ্যাঁ, এবার যদি বলি স্টেট চেঞ্জ গুলো কি কি বলে, তো আমরা এরকম ভাবেই করি, ছোটবেলা থেকে করে এসেছি, সলিড লিখি, এখানে গ্যাস লিখি, এখানে লিকুইড লিখি, ঠিক।
সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, লিকুইড থেকে সলিড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে সলিড। এবার প্রত্যেকটা স্টেপকে কি বলে? ধরো এটা আমি লিখছি স্টেপ 1, সলিড থেকে লিকুইড, স্টেপ 2, এটাকে 3 বলে ডিনোট করলাম, এটাকে 4 বলে ডিনোট করলাম, এটাকে 5 বলে ডিনোট করলাম, এটাকে 6 বলে। তাহলে যে 1 নম্বর প্রসেসটাই কি হলো? 1 নম্বর সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইড মানে মেল্টিং, মেল্টিং। 2, আচ্ছা লিকুইড থেকে সলিড যাচ্ছে, ফ্রিজিং। 3 নম্বর, আচ্ছা লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসে মানে ভেপারাইজেশন। গ্যাস থেকে যদি লিকুইডে যায়, গ্যাস থেকে যদি লিকুইড যায় তার মানে কনডেনসেশন। কনডেনসেশন, ঠিক আছে। যদি সলিড থেকে গ্যাসে যায়, সলিড থেকে গ্যাস মানে সাবলিমেশন, সাবলিমেশন। আর যদি গ্যাস থেকে সলিডে যায় সেটা হচ্ছে ডিপোজিশন। আচ্ছা এবার তোমাদের সুবিধাতে সবগুলো একটা এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা যদি বলি মেল্টিং, মেল্টিং মানে কি? আমাদের কোনো একটা সলিড থেকে লিকুইডে চলে যায়, একটা বরফকে গলিয়ে জল করে দিলে দ্যাট ইজ কল্ড মেল্টিং। যদি বলি ফ্রিজিং তো সেম জিনিস, তার অপোজিটটা, একটা জলকে ফ্রিজে ভরে দিলে জলটা বরফ হয়ে গেল, মানে ওয়াটার থেকে লিকুইড থেকে সলিড হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ফ্রিজিং। আর যদি বলি ভেপারাইজেশন, একটা জলকে তুমি 100 ডিগ্রি টেম্পারেচারে ফোটাচ্ছ, দেখছো জলটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইভাপোরেশন। হোয়াট ইউ মিন বাই কন্ডেনসেশন? একটা গ্যাস আছে, কন্ডেনসেশন তখন তুমি দেখবে একটা ঠান্ডা জল গ্লাসে রাখবে, গ্লাসের সাইডে দেখবে হঠাৎ করে ওয়াটার মলিকিউল চলে এসছে, ওই ওয়াটার মলিকিউলস গুলো করতে গেলে গ্যাস থেকে তো লিকুইডের ফর্মেশন হবে, তাই না? দ্যাট ইজ কল্ড কন্ডেনসেশন। সাবলিমেশন, সাবলিমেশন একটা ন্যাপথালিন আলমারিতে রেখো, আরশোলা টারশোলা আসবে না, টিকটিকি মিকটিকি আসবে না, ঠিক আছে, এই সবগুলো। তো ন্যাপথালিন রাখলে কি হয়? ন্যাপথালিনটা আস্তে আস্তে এয়ারেতেই ছোট হয়ে যায়, তো ওটা কি হয়? একদম ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে চলে যাচ্ছে, তার মানে দ্যাট ইজ কল্ড সাবলিমেশন। আর যদি বলো ডিপোজিশন, হ্যাঁ এইটার এক্সাম্পল খুব কম আছে, তাহলে তুমি দেখতে পাবে তোমাদের যদি বাড়িতে ফ্রিজ থাকে, একবার ডিপ ফ্রিজটা ভালো করে দেখবে, বাড়িতে ফ্রিজ থাকলে ডিপ ফ্রিজটা ভালো করে দেখবে। দেখো ডিপ ফ্রিজে তো আমরা যেগুলো জল দিই সেগুলো বরফ হয়, বাট ভালো করে আশপাশটা দেখবে, ডিপ ফ্রিজে যে চারদিকটা দেখবে সেদিকেও বরফ 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 হয়ে যায়। আর তুমি তো এখানে বরফ দাওনি, তুমি তো এখানে জল লেতে দিয়ে যাওনি, ওইগুলো তো গ্যাস পার্টিকেল ছিল, গ্যাসগুলোই হঠাৎ ডাইরেক্ট একদম ফ্রোস্ট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ফ্রস্টিং। ঠিক আছে, ওটা ফ্রিজে দেখা যায়, ডিপ ফ্রিজে দেখা যায়, ওইখানে ডাইরেক্ট কিন্তু ওয়াটারের ভেপার গুলো কিন্তু ফ্রিজ হয়ে যায়, মানে ফ্রোস্ট ফ্রিজ বলে, দ্যাট ওইটাই হয়েছে তোমার ডিপোজিশন। ঠিক আছে, তো মোটামুটি এক্সাম্পল গুলো দিয়ে আশা করি তোমাদের মোটামুটি মনে থাকবে। আচ্ছা এই ডিপোজিশনটাকে তোমরা মাঝে মাঝে সলিডিফিকেশনও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই যে ম্যাটার গুলোকে আমরা তো সলিড লিকুইড গ্যাসের থেকে আমরা আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করলাম, এবার একটা ম্যাটারকে পিওর আনপিওর এরকম ভাবে কিভাবে ডিফারেন্সিয়েট করবো সেটা আমরা একটু দেখে নেব, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা ম্যাটারকে পিওর আর আনপিওর, তাহলে দু ভাগে ভাগ করতে পারি পিওরিটি দিক থেকে, একটাকে বলি আমরা পিওর, একটাকে বলি ইমপিওর। ইমপিওর এটাকে ইমপিওর বলো না, আনপিওর বলে নন, আচ্ছা নন পিওর বলি, সব থেকে বেস্ট হবে। পিওর একটা হচ্ছে নন পিওর, ঠিক আছে, পিওর হলো একটা হচ্ছে নন পিওর হলো। এবার পিওর কোনগুলো? পিওরের মধ্যে দুটো আছে, এলিমেন্টস আর একটা আছে আমাদের কম্পাউন্ডস। ইমপিওরের মধ্যে কি কি আছে? ইমপিওরের মধ্যে আছে হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস। এবার আমি বলে দিই এই জিনিসগুলো। এলিমেন্টস মানে কোনো একই ধরনের অ্যাটম দিয়ে যদি কোনো একটা মলিকিউল তৈরি হয় এগুলোকে আমরা বলি এলিমেন্টস। মানে Cl2, H2, O2, N2, এগুলোকে আমরা বলি এলিমেন্ট। মানে একই অ্যাটম দিয়ে ডাইঅ্যাটমিক একটা মলিকিউল তৈরি করছে, দিস ইজ কল্ড এলিমেন্টস।
এবার আমরা যদি বলি কম্পাউন্ডস, কম্পাউন্ডস মানে আলাদা আলাদা অ্যাটম দিয়ে আমরা যদি কোনো একটা মলিকিউল তৈরি করি সেটাকে বলবো কম্পাউন্ড। যেমন H2, HCl, ঠিক আছে, NaOH, এই টাইপ আলাদা আলাদা অ্যাটম দিয়ে আমরা একটা সিঙ্গেল মলিকিউল তৈরি করছি, ঠিক আছে, তাদেরকে বলবো আমরা কম্পাউন্ডস। ঠিক আচ্ছা, হোমোজেনিয়াস আর হেটেরোজেনিয়াস মানে নন পিওর। আচ্ছা, নন পিওর বলতে যখনই আমরা নন পিওর বলবো, হোমোজেনিয়াস যখনই বলবো, এখানে আমরা কথা বলবো মিক্সচারে, না? হোমোজেনিয়াস মানে এটা মিক্সচার, নন পিওর মানেই তো তোমাদের মিক্সচার, তাই না? আমি বারবার বলছি এগুলো কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে এসো, আমি জাস্ট তোমাদেরকে রিক্যাপ করাচ্ছি। যদি হোমোজেনিয়াসের কথা বল, মানে একটা মলিকুল আছে অন্য একটা মলিকুল আছে, দুটোকে মিক্স করে দিলে যদি মিক্স হয়ে গেল তাহলে হোমোজেনিয়াস, যদি মিক্স না হলো তাহলে হেটেরোজেনিয়াস। মানে ধরো তুমি জল নিয়েছো, একটু চিনি দিলে গুলিয়ে দিলে মিক্স হয়ে গেল, মানে দিস ইজ দ্য হোমোজেনিয়াস মিক্সার। আর ধরো একটু জল নিয়েছো, একটু বালি নিয়েছো, বালি দিয়ে জলকে মিক্স করে দেখবে তো কেমন করে মিক্স হয়ে দেখবে, বা জল একটু তেলের সাথে মিক্স করে দেবো তো কেমন মিক্স হয়ে দেখবো। তার মানে যেটা একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে যেটা মিক্স হয়ে যাবে, যেমন চিনি মানে সুগার, যেমন C6H12O6 প্লাস H2, ঠিক, এইটা যেমন তোমাদের মিক্স হয়ে যাবে, ঠিক, সুগার প্লাস ওয়াটার। বাট কোনোদিন তোমাদের অয়েল প্লাস H2O মিক্স হবে না। তা সেই টাইপের জিনিসগুলো হয়ে যাবে হেটেরোজেনিয়াস মিক্স, যেটা একে অপরের সাথে মিক্স তো হয় না, আমরা জোর করে মিক্স করার চেষ্টা করি কিন্তু হয় না। চানাচুরের প্যাকেট আলাদা আলাদা জিনিস থাকে, তুমি ভেবে না প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস একটা মলিকিউল, আর সব একসাথে মিক্স হয়ে থাকে, মিক্সার তো আমরা বলি, কিন্তু মিক্সার দিয়ে হয় কি, হয় না। ইট ইজ লাইক কোল্ড ড্রিঙ্কস, কার্বন ডাই অক্সাইড, কোক সব কিছু দেখো মিক্স হয়ে কিন্তু একটা লিকুইডের মধ্যেই থাকে, যখন এই গুলো ফাস্ট করে কার্বন ডাই অক্সাইড, বাট মিক্স তো হয়েছিল হাই প্রেসারের মধ্যে, দ্যাটস ইজ হোমোজিনিয়াস মিক্সার। ঠিক আছে, তাহলে ম্যাটারকে যদি আমরা পিওর ইমপিওর দিক দিয়ে কথা বলি তাহলে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি, আর যদি আমরা প্রপার্টিজ দেখি তাহলে আমরা সলিড লিকুইডকে সিমিলার প্রপার্টিজ মতো করতে পারি। আচ্ছা, এত দূর অবধি হলো। এবার আমরা একটা ম্যাটারে কিভাবে কিভাবে ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি কি বুঝি আর কেমিক্যাল প্রপার্টিজ বলতে আমরা কি কি বুঝি সেইগুলো একটু দেখি। একটা ম্যাটারে ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি কি বুঝি আর কেমিক্যাল প্রপার্টিজ বলতে কি কি আমরা বুঝি। আচ্ছা, যখনই আমাদের কাছে ফিজিক্যাল প্রপার্টিজ এর কথা আসে তখনই আমরা বলি কি, যদি বলি কালার, এই মলিকিউলটা দেখতে কেমন লাগে, কি কালার, কেমন গন্ধ, স্মেল বা অর্ডার, কালার, স্মেল, হ্যাঁ, এইগুলো হয়ে গেল। ঠিক আছে, আর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কত ডিগ্রিতে বয়েল হয়, কত ডিগ্রিতে মেল্ট হয়, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, এই টাইপগুলো আমরা মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ফেলে দিই। যদি আমরা বলি কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমরা কি কি বুঝি না, কেমিক্যাল যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেমন অ্যাসিডিটি কতটা, বেসিসিটি কতটা, ইলেকট্রোনেগেটিভিটি কতটা, ইলেকট্রোনেগেটিভিটি কতটা, ডাইপোল মোমেন্ট কতটা, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে আমরা দেখে থাকি। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে একটাকে আমরা বলি কোয়ালিটেটিভ, একটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ। এই ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে কিন্তু আলাদা দুভাগে ভাগ করতে পারি আমরা। একটাকে আমরা বলি কোয়ালিটেটিভ প্রপার্টি, কোয়ালিটেটিভ প্রপার্টি, আর একটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ প্রপার্টি। ঠিক, এবারে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ কি করে কি বুঝবো। ঠিক আছে, কোয়ালিটেটিভ মানে দেখতো কতটা ডাক্তাইল, টং 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 করে, লাস্টার, সোনোরাস, ঠিক আছে, মানে ডাক্টিলিটি, লাস্টার, সোনোরাস, এই টাইপের। আর যদি বলি কোয়ান্টিটেটিভ, যেগুলোকে আমরা মেজার করি, যেমন লেন্থ, মাস, ভলিউম, এই টাইপগুলোকে আমরা বলি কোয়ান্টিটেটিভ। তাহলে মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিজ এর মধ্যে ম্যাটারকে আমরা কিভাবে কিভাবে ভাগ করে দেখতে পারি সেটাও তোমাদের মোটামুটি জানা হলো। আচ্ছা, এবার আমরা কথা বলবো নেক্সট ইউনিটের। নেক্সট আমরা ইউনিট নিয়ে কথা বলবো।
ইউনিট। ইউনিটকে আমরা জানি দুভাগে ভাগ করতে পারি, বিশেষ করে আমরা এই দুটোকে ইউজ করি। একটাকে আমরা বলি এসআই ইউনিট, আর একটাকে আমরা বলি সিজিএস ইউনিট। ঠিক, এসআই ইউনিটের ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। ঠিক আছে, সিস্টেম ইন্টারন্যাশনাল। আর এইটা হচ্ছে, এটাকে বলে একটু আজব টাইপের নাম, বাট বুঝতে পারবে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড স্কেল। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিট। ঠিক আছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম বললেই হয়, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, এবার আমরা কিছু কিছু দেখে নেবো জিনিসপত্র যাদের ইউনিট এসআইতে কি হয় আর সিজিএস এ কি হয়। যদি আমরা বলি মাস, তো এসআই সিস্টেমে একটা হয় কেজি, সিজিএস এ হয় গ্রাম। যদি আমরা বলি ভলিউম, তাহলে হয় মিটার কিউব, এখানে হয়ে যাবে সেন্টিমিটার। আচ্ছা, মিটার কিউব গ্রাম মিটার কিউব হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সেন্টিমিটার কিউব মিটার কিউব দুটোই সিজিএস সিস্টেমে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, যদি বলি লেন্থ, এখানে হয়ে যাবে মিটার, এখানে হয়ে যাবে সেন্টিমিটার। আচ্ছা, আর কি কি আছে? লেন্থ হয়ে গেল, এইসব হয়ে গেল। ঠিক, আর টাইম, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ডই, আমরা দু জায়গায় সেকেন্ডই ক্যালকুলেট। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এখানে আমরা অ্যাম্পায়ারে ক্যালকুলেট করি, এখানে আমরা জানি না কিছু ক্যালকুলেট। ঠিক আছে, হিট আমরা কেলভিন স্কেলে দেখি, সে সাইতে এখানে কেটে আসে। এগুলি মোটামুটি আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, অ্যাটমের মলিকিউল, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটম, এটা আমরা মোলে দেখি। ঠিক, মোল। এগুলো মোটামুটি তাহলে ইউনিটে মোটামুটি ডেসক্রিপশন তোমরা পড়লে। ওকে, ইউনিটের ডেসক্রিপশন পড়লে। এবারে যে টেম্পারেচার স্কেলটা হলো, টেম্পারেচার স্কেলে কিছু টেম্পারেচার স্কেল কটা আছে? এসসিএ, একটা তো আমাদের আছে সেলসিয়াস, যেটা আমরা ডিগ্রি সি দিয়ে ডিনোট করি। একটা হচ্ছে আমাদের কেলভিন, যেটা আমরা কে দিয়ে ডিনোট করি। আর একটা যেটা আছে ফারেনহাইট। যেটা আমরা ডিগ্রি এফ দিয়ে ডিনোট করি। এবার তিন থেকে কনভার্সন কি করে হয় তোমরা জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 ডিগ্রি কেলভিন। তার মানে যদি আমরা 1 ডিগ্রি সি বের করি, তো 273 প্লাস 1 ইকুয়াল টু 274 কেলভিন হয়ে গেল। মানে ডিগ্রি সি থেকে যদি কেলভিনে যাও, তো 273 প্লাস যে ডিগ্রি সি দিয়ে দেবে সেটাই হয়ে যাবে কি, এটা একটা কনভার্সনের রুল। আর যদি ফারেনহাইট থেকে তোমরা যাও সেলসিয়াসে, তাহলে ফারেনহাইট স্কেল ইকুয়াল টু ডিগ্রি সি ইন্টু 9/5 প্লাস 32। ঠিক আছে, এইটা ক্যালকুলেট করলে তোমার এসে যাবে ফারেনহাইট। এখানে সেলসিয়াস ধরো 5 ডিগ্রি বলেছে, তো 5 বসালে মানে ধরো 5 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তার মানে ধরো 5 ডিগ্রি সে থেকে আমাদেরকে ফারেনহাইটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি 9/5, এখানে সেলসিয়াস মানে এখানে 5 দিতে হবে প্লাস 32। তার মানে 5 কেটে গেল, তার 9 প্লাস 32, তো কত হলো 41 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে টেম্পারেচার স্কেল আমরা মোটামুটি পড়লাম। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আরেকটাই জিনিস করবো এই ভিডিওতে, সেটা হচ্ছে ডিরাইভ ইউনিটস।
যে আমাদের 10 টু দি পাওয়ার যে ইউনিট গুলো আমরা বেশি করবো না, মোটামুটি যতটা দরকার ততটাই করবো। সেই 10 টু দি পাওয়ার ইউনিটস গুলোকে ইন্ডিভিজুয়ালি কি কি বলে সেগুলো আমাকে দেখবো, ঠিক আছে। প্রিফিক্স used in 10 to the power n system। আচ্ছা, আমি এক কাজ করছি, 10 টু দি পাওয়ার তোমাদের অনেক আছে, তাহলে এক কাজ করছি 10 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করছি। 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, 3 এর পর ডাইরেক্ট 10 টু দি পাওয়ার 6 করে দেবো, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 6, 6 এর পর ডাইরেক্ট 9, তারপর ডাইরেক্ট 12, তারপর ডাইরেক্ট 15, তারপর ডাইরেক্ট 18। কত দূর অবধি করো? মোটামুটি 18 অবধি করলে এনাফ, বাট তাও আমি আরেক দুটো দেখিয়ে দিচ্ছি। 10 টু দি পাওয়ার তাহলে 21 হচ্ছে, 10 টু দি পাওয়ার 24 হচ্ছে। আচ্ছা, 10 টু দি পাওয়ার যদি 0 বলি সেটাকে আমরা জানো, যেটা যদি গ্রাম হয় সেটা, যদি মিটার হয় সেটা, মানে এটাকে আমরা নর্মালি কিছু বলি না। আচ্ছা, ডেসি সেন্টিমিটার, তাহলে এটা কত হলো? ডেকা। এটা হলো আমাদের হেক্টো, এটা আমরা জানি কিলো। 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কিলো। এটা হয়ে গেল মেগা, এটা হয়ে গেল গিগা, ঠিক আছে। মেগা হয়ে গেল, গিগা হয়ে গেল, তারপর হয়ে যাবে 10 টু দি পাওয়ার 12 মানে টেরা। যেমন বললেন না টেরাবাইট, পেন্টাবাইট, মেগাবাইট, সেটা টেরা। এটা হচ্ছে পিটা, পিটাবাইট, পিটা। 10 টু দি পাওয়ার 15 মানে হচ্ছে পিটা। 10 টু দি পাওয়ার 18 এক্সা, এক্সাই তো মেবি এক্সা। 10 টু দি পাওয়ার 20 জিটা। 10 টু দি পাওয়ার 24 ইয়োটা। এতগুলো তোমাদের 10 টু দি পাওয়ার 9 সিস্টেম। আচ্ছা, এটা তো তোমাদের প্লাসে এলো, মাইনাসে যাবে এবার। 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, তারপর ডাইরেক্ট 6 নামবো। 6 - 9 -12 -15 -18। আসলে -18 অব্দি এনাফ। তো ঠিক আছে, এখানে 24 অব্দি করেছিলাম, তো 24 অব্দি করিয়ে দিচ্ছি। 21, 24, ঠিক আছে। আচ্ছা, ডেসিসিন্টি এটাকে কি বলে? 10 টু দি পাওয়ার -1 মানে ডেসি। এটা হয়ে যাবে সেন্টি, এটা হয়ে গেল মিলি, ঠিক আছে। ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে। তারপর মাইক্রো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ঠিক আছে। আচ্ছা, ন্যানো হলো ন্যানোমিটার, ন্যানোমিটার বা পিকোমিটার হয় না, পিএম। ন্যানো, পিকো, 15, 15 এ পেন্টো, এটা জেপ্টো মেবি, পেন্টো, পেন্টো, হ্যাঁ পেন্টো না পিটো। পেন্টোই হবে। আচ্ছা, না জেপ্টো, জেপ্টো 21টা পেন্টো। আচ্ছা, এটা কি ছিল? জেটো থেকে জেটা থেকে জেপ্টো, পেন্টো থেকে পেন্টো। আচ্ছা, এক্সা আছে না, এক্সা থেকে যেটা হয় অটো। আর ইয়োটা, ইয়োটা আছে তো লাস্টে ও করে দাও, ইয়োটো, ঠিক আছে। ইয়োক্টো, একটা ঠিক ভুল হবে, ইয়োক্টো। তোমাদের মোটামুটি একটা জায়গা মনে থাকলে ওদিকটা মনে থাকে। তো এইটা ছিল তোমাদের প্রিফিক্স ইউজিং 10 টু দি পাওয়ার 9 এর সিস্টেম। বারবার বলে দিই, এইগুলো খুব একটা বেশি লাগে না। 10 টু দি পাওয়ার 18 থেকে তেমনই এদিকে 10 টু দি পাওয়ার 18, ইভেন এইটাও খুব একটা বেশি লাগে না। তোমাদের এই 10 টু দি পাওয়ার 12 পিকোমিটার অবধি তোমাদের ক্যালকুলেশন আছে। তেমন এইখানেও পিটাও খুব রেয়ারলি আছে, তোমাদের টেরা, টেরা অবধি ক্যালকুলেশন আছে। তো এইগুলো মোটামুটি ভালো করে দেখবে। এই ভিডিওটা এখানে পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা যখন আসবো তখন আমরা আলোচনা করব যেই আমাদের যে ডিরাইভ ইউনিটস গুলো আছে, তারপর হচ্ছে তোমাদের কিভাবে সিগনিফিকেন্স ফিগারটা ক্যালকুলেশন করব, তারপর হচ্ছে তোমাদের মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই তিনটে জিনিসগুলো আলোচনা করব। তারপর হচ্ছে কিছু কিছু কনভার্সন আছে, কিছু কিছু রুলস আছে, সেগুলো সব নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করবো। এই ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত আমরা আলোচনা থাকলো। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ। আমরা বলছিলাম সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেটা ক্লাস 11 কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার। আগের ক্লাসে আমরা কিছুটা ডিসকাস করেছিলাম। আজ থেকে
যেটা ডিসকাস করবো, প্রথম টপিক হয়ে যাবে আমাদের অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, ঠিক আছে? অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন। এবার আমরা এখানে থিওরিটিক্যাল মিন যেটা হয় সেটা আমরা একটু বুঝে নিই যে অ্যাকিউরেসি কি জিনিস আর প্রিসিশন কি জিনিস। যদি আমরা বলি অ্যাকিউরেসি, তাহলে একটা ধরো কি বলতো, ধরো একটা কেমিক্যাল ধরো একটা রিয়াকশন করছো, ঠিক আছে? কেমিক্যাল রিয়াকশন ধরো কোনো একটা বই আছে, ওখানে কি দেওয়া থাকে, তোমার এম দেওয়া থাকে, একটা প্রসিডিওর দেওয়া থাকে, ইভেন যে ভ্যালুটা আসা উচিত হবে সেই কেমিক্যাল রিয়াকশনের পর, মানে যেটা কি বলবো, যেটা তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা দেওয়া থাকবে সেইটা, আর যেটা তুমি এক্সপেরিমেন্ট করে পাবে অবজার্ভ ভ্যালুটা, সেটা দুটোর মধ্যে যদি পুরোপুরি ইকুয়াল হয়, মানে একদম দুটোই যদি সেম সেম আসে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ একদম ভ্যালুটা অ্যাকুরেট এসেছে। বাট যদি আলাদা আলাদা আসে তাহলে আমরা বলবো ভ্যালুটা অ্যাকুরেট আসে না, মানে অ্যাকুরেসি নেই। আর যদি অ্যাকুরেট আসে তাহলে আমরা বলবো অ্যাকুরেসি খুব হাই, ঠিক আছে? মানে এরকম টাইপের জিনিস। তাহলে এটাই যদি আমি ডেফিনেশন ওয়াইজ যাই, তাহলে এরকম বলবো যে ইট ইজ দি this is the agreement of a particular given value to the particular given value যেটা ট্রু হবে, particular given value which should be true with experimental বা observable। বা ঠিক আছে, মানে ধরো একটা এক্সপেরিমেন্ট আছে, কোনো একটা প্রসিডিওর দেওয়া আছে, যেটা বাট এবং তার নিচে যেটা রেজাল্ট লেখা থাকবে, সেই রেজাল্ট, ধরো তোমাদের রেজাল্ট যেটা গিভেন দেওয়া আছে ধরো 2, রেজাল্ট তোমার 2 আছে। এবার তুমি এক্সপেরিমেন্ট করছো, এক্সপেরিমেন্ট করেও যেটা তোমার অবজার্ভ ভ্যালু যেটা তোমার ধরো 1.9 এলো, তার মানে এটা তো 2 আছে, তোমার যে এটা গিভেন ভ্যালু, এটা বইতে দেওয়া আছে, আর এটা ধরো 1.9 এসেছে যেটা তুমি বার করেছো। বাট দুটো ভ্যালু কি একই? তোমরা বলবে 0.1 দিয়ে তো পার্থক্য স্যার, বাট না, একদম অ্যাকুরেট হবে, মানে এখানে 2 দেওয়া আছে তো এইখানে 2 আসতে হবে, তবে যে আমরা বলবো যে ইয়েস দিস ইজ অ্যাকুরেসি 100%, তাহলে আমরা বলবো অ্যাকুরেসি হাই আছে। যদি অ্যাকুরেট না হয় তাহলে অ্যাকুরেসি নেই, যদি অ্যাকুরেট হয় তবেই অ্যাকুরেসি আছে। বুঝতে পারলে? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল একটা লাস্টে দেবো, বাট আগে আমরা একটু পড়ে নিই। আচ্ছা, এবার যদি আমি বলি প্রিসিশন কি, প্রিসিশন কি? এবার দেখো, তুমি যখন একটা ভ্যালু আনছো, নিশ্চয়ই এটা এক্সপেরিমেন্ট করে আনছো, আর নিশ্চয়ই এই ভ্যালুটা তুমি একবার এক্সপেরিমেন্ট করে আনো, তুমি 3বার 4বার একটা এক্সপেরিমেন্ট করেছো, সেই প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা এসছে বা একই এসছে, সেইগুলোকে অ্যাভারেজ করে তুমি ভ্যালুটা নিয়ে এসো সেটা। বাট তুমি যে আলাদা আলাদা এক্সপেরিমেন্ট, একই এক্সপেরিমেন্ট বারবার করেছো, একই এক্সপেরিমেন্ট যেটা তুমি বারবার করেছো, ওই এক্সপেরিমেন্টের যে ভ্যালুগুলো আসছে সেইগুলো একে অপরের সাথে কতটা ক্লোজ, মানে এটা আমি বলবো ইট refers to the closeness of the multiple experimental value of a particular task, মানে একটা পার্টিকুলার টাস্ক তোমাকে দেওয়া আছে, তার তুমি অনেকগুলো মাল্টিপল ভ্যালুস বার করেছো, একটা এক্সপেরিমেন্ট বারবার করেছো, সেই মাল্টিপল ভ্যালুস গুলো একে অপরের কতটা ক্লোজ। মানে ধরো তুমি একটা রিয়াকশন করছো, সেই রিয়াকশন ধরো এটা আমার সেট 1 রিয়াকশন, এটা আমার সেট 2, এটা আমার সেট 3, এটা আমার সেট 4, একটা রিয়াকশন 4বার করছো। প্রথমবার যখন রিয়াকশনটা করলে ধরো ভ্যালু এলো 1.9, সেকেন্ড বার সেই রিয়াকশনে তোমার ভ্যালু হলো 1.1.93, তারপর পরের বারে তুমি যখন আবার করছো সেটার ভ্যালু হলো 1.89, আবার তুমি বার করছো এই তোমার মোটামুটি 1.91। দেখো মোটামুটি একই কাছাকাছি। দেখো এটা 1.9 মানে 1.90, মানে এই যে 1.90 আর 1.93 কতটা একে অপরের ক্লোজ। এখানে তুমি কি দেখছো ডিফারেন্সটা 0.02 মোটামুটি 3 ডিফারেন্স আছে, ঠিক আছে?
তারপর যখন এখান থেকে এখানে যাচ্ছ দেখো 3 এখানে নাই, প্রায় 0.04 এর ডিফারেন্স আছে। এখান থেকে এখানে যখন যাচ্ছ দেখো 0.02 এর মোটামুটি ডিফারেন্স আছে। তো একটা ভ্যালু একে অপরের কতটা ক্লোজ, কতটা কাছাকাছি সেটা ডিসাইড করবে কে? সেটা ডিসাইড করবে আমাদের প্রিসিশন। বোঝা গেল? একটা ভ্যালু একে অপরের কতটা কাছাকাছি। যদি কাছাকাছি হয় মানে ধরো গ্যাপিংটা ধরো 0.01 বা 0.02 এই দুটোর মধ্যে যদি থাকে মোটামুটি, তাহলে আমরা বলবো হ্যাঁ ভ্যালুটা মোটামুটি প্রিসিশন। একটু যদি বেশি হয়ে যায় মানে কি বলতো, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা একে অপরের বেশি প্রিসাইজড এই ভ্যালুটা আর এই ভ্যালুটার থেকে, কারণ এখানে গ্যাপ 0.03, বাট এইটা এটা ভ্যালু এটাতে যদি 1.90 আর 1.91 মানে এরা দুজন একদম কাছাকাছি, মানে এরা দুজন মোস্ট প্রিসাইজ। তারপর কে? তারপর দেখো এখানে দেখো 0.2 এর গ্যাপ, মানে তারপর এইটা এটা মোস্ট প্রিসাইজ। তারপর কি বলবো, তারপর দেখো এইটার এটা মোস্ট প্রিসাইজ, তারপর এইটা এটা মোস্ট প্রিসাইজ, মানে সব থেকে বেশি প্রিসাইজ এইটা আর এইটা, প্রিসিশন সব থেকে বেশি হয়। আর সবার লাস্ট আছে এটার একদমই প্রিসিশন লো। বোঝা গেল? এরকম করে আমরা ডিসক্রাইব করব, ঠিক? আচ্ছা, ওকে, তাহলে অ্যাকুরেসি প্রিসিশন নিশ্চয়ই বোঝা গেছে। নেক্সট আমাদের এতদিন ধরে যে কেমিস্ট্রি পড়ে এসছো, মোটামুটি ক্লাস 6 এর পর থেকে 7 থেকে মোটামুটি কেমিস্ট্রি একটা আলাদা করে একটা বই পেয়ে গেছো তোমরা। তো তখন থেকে মোটামুটি কেমিস্ট্রিতে আমি তোমরা অনেক ধরনের ল পড়েছো আপ টু ক্লাস 10 অব্দি। তো একবার আমরা কি করবো, চারটে বা পাঁচটা যে ল আছে, কেমিক্যাল কম্বিনেশনের যে ল আছে, আমরা একটু রিক্যাপচুলেট করে নিই, ঠিক আছে? পাঁচটা যে কেমিক্যাল ল আছে সেই পাঁচটা কেমিক্যাল লকে একটু রিক্যাপচুলেট করবো। কোন কেমিক্যাল ল? ল কেমিক্যাল কম্বিনেশন। একটা ওর সাথে কম্বিনেশনের কি কি তোমার ল আমরা পড়েছিলাম? ল অফ কেমিক্যাল কম্বিনেশন, ঠিক? ল অফ কেমিক্যাল কম্বিনেশন। প্রথম যে লটা আমাদের আছে ল অফ কেমিক্যাল কম্বিনেশনের মধ্যে, সেটা হচ্ছে ল অফ কম্বিনেশন অফ মাস। দ্বিতীয় যে লটা আসছে সেটা হচ্ছে ল অফ ডেফিনাইট প্রপোর্শন। 3 নম্বর যেটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন। 4 নম্বরটা তোমরা ক্লাস 10এই করেছো, মানে এগুলো করেছো বাট তাও একটু আগে তো হয়তো ভুলে গেছো, বাট আমি তোমাদেরকে রিক্যাপচুলেট করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের সেই গে লুসাস, যেটা তোমাদের মূল কনসেপ্ট ছিল, গে লুসাস ল অফ গ্যাসিয়াস ভলিউম। ল অফ গ্যাসিয়াস ভলিউম। আরেকটা যেটা আছে অ্যাভোগাড্রো। চলো এই পাঁচটা লকে আমরা একটু একটু করে একটু ডিসকাস করে দেখি কি কি আছে। দেখো খুবই সোজা, তোমরা বারবার করেছো, তাও আমি একটু রিক্যাপচুলেট করছি। ল অফ কেমিক্যাল, ল অফ কম্বিনেশন অফ মাস। আচ্ছা, যখনই কেমিস্ট্রির কথা আসে, কেমিস্ট্রি রিঅ্যাকশনের কথা আসে, তখন তো আমরা একটা ল বলি যে ইন আ পার্টিকুলার কেমিক্যাল রিঅ্যাকশন নো মাস ক্যান বি ক্রিয়েটেড এন্ড ক্যান বি ডিস্ট্রয়েড। মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে তুমি যা মাস দিচ্ছ সেটাই থাকবে, এক্সট্রা কোনো মাস পেদা হবে না, এক্সট্রা কোনো মাস ডিস্ট্রয় হবে না। ইন আ কেমিক্যাল রিঅ্যাকশন মাস ক্যান নট বি ক্রিয়েটেড, নট বি ডিস্ট্রয়, ঠিক আছে? এটা তোমার ল ছিল। তো সেইখান থেকেই আলটিমেটলি পাঁচটা ল এসছে। তো প্রথম লটা বলছে যে ধরো আমাদের কাছে কিছু একটা কেমিক্যাল কম্বিনেশন আছে, ঠিক আছে? ধরো কি আছে, ধরো আমরা এখন একদম সিম্পল জিনিস বলছি, H2 প্লাস O2, এটা থেকে H2O হচ্ছে, ঠিক? এটা কখন হচ্ছে? যখন আমাদের এখানে দুটো H2 হয়েছে, এখান থেকে দুটো হচ্ছে। তো এই যে আমরা একটা করে নিউমেরিক্যাল ভ্যালু লাগালাম, এখানে কিছু নাই তার মানে 1 আছে, এখানে আছে 2। আমাদের তো মেন রিঅ্যাকশন কি ছিল? মেন রিঅ্যাকশন ছিল যে হাইড্রোজেনের সাথে অক্সিজেন প্লাস করবো, আমাদের ওয়াটার পাবো। বাট আমরা একটা জিনিস ভুলে গেছি, যে হাইড্রোজেন সাথে ওয়াটার, মানে এইখানে দুটো হাইড্রোজেন দুটো অক্সিজেন আছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন করতে গেলে আর একটা অক্সিজেন কোথায় চলে গেল? তো তার জন্য এটা আমরা ব্যালেন্সিং করি ছোটবেলা থেকে। ব্যালেন্সিং কেন করি? যাতে এই দিকে মাস আর এদিকের মাস সেম থাকে। সেটাই তো ডিসক্রাইব করছে যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে যদি কোনো একটা মাস ডিস্ট্রয় হতে পারে না, ক্রিয়েট হতে পারে না, তাহলে নিশ্চয়ই মাস দুদিকে সেম থাকবে, রিঅ্যাকটেন্টও যা থাকবে প্রোডাক্টও তাই থাকবে। তো সেই কারণে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমরা এগুলোকে ব্যালেন্স করি। তো এইটাই ডিসক্রাইব করছে কম্বিনেশন অফ মাস, যে আমার এই দিকের মাস আর এই দিকের মাস সবসময় কনস্ট্যান্ট থাকবে। বোঝা গেল?
নর্মাল কথা। ঠিক আস্তে আস্তে তোমরা আরো বুঝতে ল অফ ডেফিনাইট প্রপোর্শন এইটারই একটু আপগ্রেডেড ভার্সন, কিচ্ছু না, সেম। ডেফিনাইট প্রপোর্শন মানে ধরো আমরা H2 ডেফিনাইট মানে কোনো একটা ভাবেই ধরো H2 প্লাস O2 এখান থেকে কি করছে H2 করছে, তো কি করলাম এখানে 2 দিয়ে দিলাম এখানে 2 দিলাম, তার মানে এখানে আমি কি বলতে চাইছি যে হাইড্রোজেন আমি 2 মোল দিচ্ছি এখানে, এইখানে অক্সিজেন 1 মোল দিচ্ছি, আর এইখানে 2 মোল H2O পাচ্ছি। তার মানে এই রিঅ্যাকশনটা আমি যতবার করব যতবার আমি হাইড্রোজেন 2 মোল দেবো তার সাথে অক্সিজেন 1 মোল দেবো, তা সবসময় আমরা H2O 2 মোলই পাবো, এছাড়া কোনোভাবেই অন্য কিছু পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। বোঝা গেল? দুটো হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন দিলে অলওয়েজ দুটো H2ই আসবে, তুমি যতবার দেবে ততবারই আসবে, এইটাই হচ্ছে ডেফিনাইট। তুমি এইগুলোকে চেঞ্জ করবে উল্টো পাল্টা চলে আসবে, বাট তুমি যতবার এই রেশিওটা মেনটেন রাখবে ততবার আমার জিনিসটা কি আসবে, মানে একটা ডেফিনাইট জিনিস আসবে। এই প্রপোর্শন তুমি ডেফিনাইট রাখবে তো ডেফিনাইট তুমি সবসময় প্রোডাক্ট পাবে। ঠিক, এরই আবার আপগ্রেডেড ভার্সন এটা। তো বললে যদি আমি চেঞ্জ করে দিই, যদি আমি প্রপোর্শন চেঞ্জ করে দিই তো কি হবে? তো এখন আমি প্রপোর্শন আমি বলছি যে আমি দুটো দুটো দেবো না, আমি একটাই হাইড্রোজেন দেবো একটাই অক্সিজেন দেবো, তো কি হবে? তো আমরা কি জানি হাইড্রোজেন পেরক্সাইড তৈরি হয়েছে। তাহলে এখানে আমি কি দিচ্ছি, আমি দেখছি এখানে 1 মোল দিলাম এটাও 1 মোল দিয়েছি। যদি আমি এই প্রপোর্শনে মিক্স করি, যদি আমি দুটোই 1-1 প্রপোর্শনে মিক্স করি, আমি বলে আমার হাইড্রোজেন দুটো দেবো না, আমি একটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন মিক্স করবো। ঠিক আছে, তো মিক্স করো, তো তুমি নিশ্চয়ই এই প্রোডাক্টটাও পাবে না, তখন প্রোডাক্টও চেঞ্জ হয়ে যাবে, প্রোডাক্টও চেঞ্জ হয়ে যাবে। তো তুমি যেমন দেবে তেমন প্রোডাক্ট আসবে। যদি একটা ডেফিনাইট প্রপোর্শন মেনটেন রাখো তো ডেফিনাইট প্রোডাক্ট আসবে, যদি তুমি প্রপোর্শন চেঞ্জ করো তো অন্য প্রোডাক্ট আসবে। মানে একটা রিঅ্যাকশন তো একই, H2 প্লাস O2, H2 এর সাথেই তো O2 প্লাস করছে, এখানেও দেখো H2 এর সাথেই তো O2 প্লাস করছে, আমি শুধু প্রপোর্শনটা চেঞ্জ করেছি তাতেই দেখো প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ল অফ মাল্টিপল প্রপোর্শন। মানে তুমি যখনই এদের প্রপোর্শন চেঞ্জ করবে আমাদের প্রোডাক্টটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক, তাহলে এই তিনটে মোটামুটি একই। আচ্ছা, এইগুলো আমরা কথা বলছিলাম সমস্ত যত ধরনের শেড আছে, গ্যাসটাকে বাদ দিয়ে সলিড লিকুইডের জন্য এইটা মোটামুটি সবাই বলেছিল। সেম জিনিস যখন আমরা গ্যাসের জন্য করছি, সেম ইয়েলুসেস ল অফ গ্যাসিয়াস ভলিউম, সেম জিনিস, শুধু এটা আমরা গ্যাসের জন্য বলিনি, এখানে আমরা গ্যাসের জন্য বলছি একই জিনিস, যে আমরা প্রপোর্শন সেম রাখবো, সেম পাবো, একই জিনিস, কিচ্ছু আলাদা নেই। এটাও সেম জিনিস, এইটা একটু আলাদা আছে, এইটা একটু তোমাদের সাথে ডিসকাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা একই জিনিস বলেছে, একটু ঘুরিয়ে বলেছে। ধরো আমি সেম জিনিস লিখছি, দুটো H2 প্লাস O2, দুটো H2। তুমি এক কাজ করো, প্রত্যেকটা মলিকুলকে আলাদা আলাদা করো। তার মানে একটা H2 প্লাস আর একটা H2 প্লাস একটা O2, তাহলে একটা H2O প্লাস একটা H2, এই তো জিনিস পাচ্ছ। আলাদা আলাদা করে লিখেছি, দেখো দুটো হাইড্রোজেন, একটা আছে একটা, দুটো দেবে তো একই ব্যাপার, আলাদা আলাদা করে লিখেছি। তাই অ্যাভোগাড্রো বলছে যে যখন প্রত্যেকটা 1 মোল করে, দেখো এটা 1 মোল, 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 বলে এক কাজ করো, সেম এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে সবকটা টেম্পারেচার প্রেসার সেম রেখে সবকটাকে একটা বক্স সেম ভলিউমের বক্সে বন্ধ করে দাও, যার ভলিউম সবার সেম। তাহলে এদিকে একটা বক্স করলাম, দুটো বক্স করলাম, তিনটে বক্স করলাম। ঠিক, এইখানে হাইড্রোজেন আছে 1 মোল, সেম এখানে হাইড্রোজেন আছে 1 মোল, এখানেও আছে অক্সিজেন 1 মোল, এইদিকে H2O আছে 1 মোল, এইদিকে আরেকটা H2O আছে 1 মোল। তাহলে দেখো প্রথমে কি সব জায়গাতে 1 মোল করেই আছে, 1 মোল করেই আছে, সব জায়গাতে 1 মোল করে, প্রত্যেকটা বক্সে 1 মোল করে সাবস্টেন্স আছে। ঠিক, আলাদা আলাদা কম্পাউন্ড হতে পারে, বাট 1 মোল করেই সবকটা আছে, আর প্রত্যেকটার ভলিউম সেম, প্রত্যেকটার ভলিউম সেম। তো অ্যাভোগাড্রো বললো যে যদি আমি প্রত্যেকটা বক্সে 1 মোল করেই এলিমেন্ট রাখি, সেটা যা খুশি এলিমেন্ট হোক 1 মোল হতে হবে, আর তাদের বক্সটা যদি ভলিউম সেম থাকে আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসারটা যদি থাকে, তাহলে আমি বলতে পারবো যে এইখানে H2 এর যতগুলো নাম্বার অফ মলিকিউলস আছে, এইখানেও H2 এর ততগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এইখানে O2 এর ততগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এইখানে H2 এরও ততগুলো নাম্বার অফ মলিকিউল আছে, এইখানে H2 এরও ততগুলো নাম্বার অফ মলিকিউলস আছে। ঠিক, কি বললাম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে রাখবো, সব জায়গায় 1 মোল করে থাকবে, আর ভলিউম সেম হবে, কিন্তু এলিমেন্ট আলাদা হবে, কোনো সমস্যা নেই।
তাহলে প্রত্যেকটা মানে 1 মোল মানে প্রত্যেকের কোয়ান্টিটি সেম হবে। মানে যেমন আমরা কোন একটা ইউনিট বলি, ধরো আমরা যদি বলি 1 ডজন কলা, 1 ডজন কলা, তো 1 ডজন কলা মানে কি বোঝো? 12টা কলা। আমি যদি বলি 1 ডজন লেবু, তখন কি 6টা লেবু বোঝো? বা 6টায় 12টাই লেবু বোঝো? 1 ডজন আপেল, 8টা আপেল নয় তো, 12টা আপেল তো, সেম। যেমন ডজন মিন্স 12টা, তেমন এখানে 1 মোল মানে সবসময় একটা নাম্বার সেম থাকবে। এবার এই নাম্বারটা কতটা সেটা তোমরা জানো, সারা জীবন পড়েছো, কিন্তু হয়তো এখন একটু ভুলে গেছো যে 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ মলিকিউলস। মানে প্রত্যেকটাতেই এতগুলো নাম্বার অফ করে মলিকিউলস আছে। এখানে H2 যদি 1 মোল হয়, তার মানে এতগুলো নাম্বার অফ H2 এখানে আছে। যদি এখানে H2 তো সেম আছে, এখানে O2 1 মোল আছে, তার মানে O2 এত নাম্বার অফ মলিকিউলস O2 আছে এখানে। তাতে যাই হোক না কেন 1 মোল আছে মানে এতগুলো নাম্বার অফ মলিকিউলসই আছে। তো এইটা প্রথম বলেছিল অ্যাভোগাড্রো, এবং প্রথমে সবাই ওকে ঠিক নয় এরকম করে বলে তাড়িয়ে দিয়েছিল। বাট এখন আমরা জানি এটাই এক্সপেরিমেন্টালি ট্রু ভ্যালু। ঠিক আছে, তো এই রকম ছিল আমাদের কিছু ল কেমিক্যাল কম্বিনেশন। আচ্ছা, নেক্সট ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে কিছু সিগনিফিকেন্ট ফিগারস এর আমাদের সিলেবাসে আছে। সিগনিফিকেন্ট ফিগার গুলোকে আমরা একটু মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, অ্যাডিশন এইগুলো কিছু করব। প্লাস আরো কিছু আমাদের মূল কনসেপ্ট নিয়ে কিছু ফর্মুলা পাবো, সেইগুলো দেখাবো। ঠিক আছে, তো এখন পর্যন্ত এইগুলোই থাকলো। নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত